করার জন্য আল্লাহ যেন হুকুম হয় যে এই সম্পর্কটা আমাদের যেন চিরদিন থেকে যায়, ভবিষ্যতেও যেন আমরা সবাই এইভাবে একত্রিত হয়ে। এতগুলো তো ধরতে পারবো না, এটা তো আবার আমার মুখের সামনে। ভবিষ্যতেও যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন, ব্যারিস্টার সাহেবকে আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন এবং আমাকেও আপনারা আপনাদের পাশে পাবেন। শুরুতে আমি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক আমাকে বেহেশতের সবচেয়ে ভালো একটা জায়গায় স্থান করে দেন। সবাই বলেন আমিন। আমরা আজকে যে এখানে এসেছি ধানের শীষের জন্যই এসেছি। ব্যারিস্টার সাহেব কেমন লোক, কতদিন ধরে উনি আপনাদের পাশে আছে, এগুলো আমি বলবো না, এগুলো বলা মানেই সময় নষ্ট। কেননা আপনারা সবাই জানেন আমাদের এখন নির্বাচনের সময় কিন্তু বেশি দিন নেই। এই যে 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে, ঠিক না? এই যে বিগত দিনগুলোতে নির্বাচন হয়েছে, আপনারা অনেকেই আছেন যারা ধানের শীষকে ভালোবাসেন, কিন্তু ধানের শীষে কি ভোট দিতে পেরেছিলেন? তাহলে আল্লাহ আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিলেন না? এখন এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আর এই সুযোগটা আমরা যদি নিজেরা সচেতন থাকি, সজাগ থাকি, তাহলে কি এই কাজ আমাদের কাছে কোনো ব্যাপার? আমরা সবাই স্বতঃস্ফূর্ত হয়ে 12 ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের মতটা প্রকাশ করে আসতে পারবো। কিন্তু একটা বিষয়, আমাদের তো প্রতিপক্ষ আছে, আছে না? আমাদেরকে সজাগ থাকতে হবে। এখনো কিন্তু অনেক রকমের ষড়যন্ত্র চলছে। আমাদের যে চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব 25 সেদিন ঢাকা শহরে কি হয়েছিল আপনারা খবরে? বাংলাদেশের মানুষের মনের মধ্যে ধানের শীষের প্রতি, বিএনপির প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসা, সেই ভালোবাসা তার সন্তান জনাব তারেক রহমান যখন দীর্ঘদিন পরে বাংলাদেশে আসলেন, সেই সম্মানটুকু তাকে তারা দেখিয়ে দিল, ঠিক না? আমরা তো সবাই বুঝতেছি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে কোন দল বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলেন তো? বিএনপি। আর আপনাদের এখানে তো নির্বাচনে অনেক অনেক দলের প্রার্থী আছে, আছে না? ধানের শীষেরও আছে, আরো বিভিন্ন দল আছে, আছে না? তা আপনারা যদি ভুল করেন, অন্য কোনো দলের প্রার্থীকে যদি নির্বাচিত করেন, সেটা কি আপনাদের জন্য সুখকর হবে? আপনারা কি চান? আপনারা ভালো চান, ভালো মানুষ চান, তাহলে আপনারা কোন মার্কায় ভোট দিবেন? মার্কাটা কি? মার্কাটা কি? আমার বোনেরা, আপনারা একটু হাতটা তুলেন, আপনাদের উদ্দেশ্যে আমি অনেক কিছু বলবো। মার্কাটা কি? ইনশাআল্লাহ আপনারা যদি সবাই সজাগ থাকেন এবং সবাই যদি মিলে ধানের শীষে ভোট দেন, আল্লাহর রহমতে আপনারা একজন ভালো ব্যক্তিকে আপনাদের পাশে পাবেন। আর আপনারা যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। আমি কিন্তু আপনারা যারা এখানে মুরব্বী আছেন, তাদের কাছে আমি একটা দাবি নিয়ে আসছি। আমি কিন্তু আপনাদের বৌমা, ব্যারিস্টার সাহেব আপনাদের সন্তানের মতো। আর সবচেয়ে বড় পরিচয় এখন আমি আপনাদের প্রতিবেশী। এই এলাকার মানুষকে যেন পাটগ্রামে যেতে না হয়, সেই জন্য ব্যারিস্টার সাহেব হাতিমাল্লা একটা বাসা করেছে, যাতে করে পাটগ্রামের মানুষও আমাকে যেভাবে পাবেন প্রয়োজনে, আপনারাও যেন আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে ওনাকে আপনারা পাশে পান। ইনশাআল্লাহ আমাকেও আপনারা পাশে পাবেন। আপনাদের যে কোনো সমস্যায় উনি যেমন আপনাদের কাছে থাকবে, আমিও আমাদের মা বোনদের যে কোনো সমস্যায় আমাকে আপনারা পাশে পাবেন। আপনারা কি আমাকে রাখবেন আপনাদের পাশে? রাখবেন? হাত তুলেন মা বোনেরা, বলেন। ভাবিকে কি পছন্দ হয়েছে? হয়েছে? তাহলে ভাবি ইনশাআল্লাহ ভাবিও আপনাদেরকে অনেক পছন্দ করলো, কেননা
এই যে শীতের রাত, মা বোনদের কত রান্না আছে, বাচ্চা ঘুমায় গেছে, কোলে নিয়ে বসে আছেন শুধুমাত্র একটু ভাবির কথা শোনার জন্য। এখন আমি বলবো যে কি কারণে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিলে আপনাদের পরবর্তীতে কি কি সুযোগ সুবিধা আসবে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো, শুনবেন, সময় দিবেন? আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান উনি কিন্তু একটা 8টি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এটা ওনার নির্বাচনের একটা পরিকল্পনা। উনি বলেছেন যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলাদেশের মানুষ বিএনপিকে দেয়, তাহলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে এই রাষ্ট্রটাকে গড়ে তুলবে, কিভাবে এই বাংলাদেশের জনগণের উন্নয়ন করবে, সেই বিষয়গুলো নিয়ে এই 8টা পরিকল্পনা উনি করেছেন এবং এগুলো উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। প্রথম বিষয়টাই হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্মিলিতভাবে সুসংগঠিত একটি রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে সকলের সমান অধিকার থাকবে। দীর্ঘদিন ধরে আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি না? এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্রকে ফিরিয়ে আনাই তার মূল উদ্দেশ্য। আজকে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন একটা ভালো পরিবেশে নিজেদেরকে গড়ে তুলতে পারে, তাদের জীবনমান যেন উন্নত হয়, এটাই বিএনপির মূল লক্ষ্য। দ্বিতীয়ত, আমাদের মা বোনদের আর্থিক যেন উন্নয়ন হয়, তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সেই জন্য মা বোনদের জন্য আমরা বিএনপির পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। আর এই ফ্যামিলি কার্ডটা এমন না যে হয়তো কেউ বিএনপি করে সে পাবে, যে জামাত করে সে পাবে না, যে আওয়ামী লীগের সে পাবে না, বা যে লাঙ্গল করে সে পাবে না, এটা কিন্তু কোনো বিষয় না। এই কার্ডটা হচ্ছে বাংলাদেশে যদি 2 কোটি নারী বিবাহিত থাকে, গৃহিণী, গৃহকর্ত্রী, সে যদি বিধবা ব্যক্তিত্বের মহিলা হয়, তার নামেও কিন্তু এই ফ্যামিলি কার্ড করা হবে। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্যই হচ্ছে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেয়া। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার পরিবারের প্রত্যেক মাসেই তো আমাদের একটা খরচ হয় না সাংসারিক? এই কার্ডটা আপনার সংসারের প্রত্যেকটি কাজে আপনি ব্যবহার করতে পারবেন এবং মাস শেষে আপনি 2 থেকে 3 হাজার টাকা সঞ্চয় করবেন। তা এটা কি আপনাদের জন্য একটি সুখবর না? সুখবর কিনা মা বোন বলেন? সুখবর। আমাদের যে প্রতিপক্ষ তারা বলছে আমরা নাকি এই ফ্যামিলি কার্ডটা মিথ্যাচার করছি। ইনশাআল্লাহ আমি আজকে এসে আপনাদেরকে বলে গেলাম এটা আমাদের কোনো মিথ্যাচার না, এটা আমাদের একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। কেননা এই ফ্যামিলি কার্ডটা প্রত্যেকটা গৃহিণীর নামে হবে। সে যদি কোনো ইমাম সাহেবের স্ত্রী হয় তার নামেও হবে, সে যদি কোনো সরকারি কর্মকর্তার স্ত্রী হন তার নামেও হবে, এমনকি আমি যে একজন ব্যারিস্টারের সহধর্মিনী আমার নামেও কিন্তু সেই কার্ডটি আমি পাবো। এখন বিষয় হচ্ছে যে কার্ডটা আমার প্রয়োজন কিনা। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি হয়তো কার্ডটা নিব না, কিন্তু আমার এমন অনেক মা বোন আছে যাদের এই কার্ডটার প্রয়োজন, সে ঘরে বসেই এই কার্ডটা পেয়ে যাবে। এই কার্ডের জন্য আপনাকে কোনো মেম্বারের কাছে যেতে হবে না, চেয়ারম্যানের কাছে যেতে হবে না, বা কোনো দলের নেতা কর্মীদের কাছে যেতে হবে না যে ভাই আমার এই কার্ডের ব্যবস্থা করে দেন। আপনারা ঘরে বসেই আপনাদের এই কার্ড পেয়ে যাবেন। আরেকটা বিষয় বলতে চাই, এই যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমি দেখি আমাদের কিন্তু অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে বেকার, তাদের কি কাজের কোনো সংস্থান আছে? তারা দীর্ঘদিন ধরে বেকার হয়ে আছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজকে আমাদের ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি বেসরকারি ভাবে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেয়া হবে। এই পরিকল্পনাটাও আমাদের চেয়ারম্যান সাহেবের আছে। আমাদের যে তিস্তা নদী, এই তিস্তা নদী নিয়ে যে একটা মহা পরিকল্পনা হচ্ছে আপনারা জানেন। আপনারা সেই পরিকল্পনার যে একটা কর্মসূচি ছিল সেখানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। আমাদের বড় ভাই আসাদুল হাবিব দুলু ভাই সেখানে প্রধান অতিথি হিসেবে আসছিলেন না?
তাহলে এই যে তিস্তা মহাপরিকল্পনা, এটা যখন বাস্তবায়ন হবে, এখানে বিদেশ থেকে বিভিন্ন সংস্থা আসবে, এসে কাজ করবে। এখানে নদীকে খনন করা হবে, বিভিন্ন রকমের কাজের জন্য বিভিন্ন শ্রমিকের দরকার হবে। এই শ্রমিক হিসেবে কারা সুযোগ পাবে বলেন তো? আমাদের এলাকার এই হাতীবান্ধাবাসী, পাটগ্রামবাসী কিন্তু সবচেয়ে বেশি সুযোগ পাবে। তাহলে আমাদের তো একটা কর্মসংস্থান এর মধ্যেই হয়ে যাচ্ছে। আর এর পাশে বিভিন্ন রকমের হোটেল হবে, শিল্প কারখানা হবে, বাণিজ্যিক ভবন হবে। এখানে আমার ছেলে কর্মসংস্থানের হবে। উনি ওখানে দেখেছেন যে বাচ্চারা কিভাবে পড়াশোনা করে। শুধু কি শিক্ষিত হয়ে একটা চাকরি করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটাই কি পড়াশোনার লক্ষ্য? না, পড়াশোনা করে মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু পেশা হিসাবে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার ছাড়া বিভিন্ন দিকে যাচ্ছে। একটা বাচ্চা ক্রিকেট খেলতে ভালোবাসে, কিন্তু তার এই খেলাটার সুযোগ নেই। সে যে ক্রিকেট খেলে সেটাকে পেশা হিসাবে নিবে, এই সুযোগটা কি আছে? আমাদের চেয়ারম্যান সাহেব ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি কিভাবে তাদের প্রতিভাকে বিকশিত করবে। একটা বাচ্চা শিক্ষিত হবে এবং তার পেশাকে সে খেলোয়াড় হিসেবেও নিতে পারে। সে ক্রিকেটার হতে পারে, সে ফুটবলার হতে পারে। এমনও আছে অনেক ছেলে মেয়ে গান করতে পছন্দ করে, অনেক বাচ্চা কাচ্চা আছে যারা চিত্রাঙ্কন, আর্ট শিল্পী হতে চায়, কিন্তু সুযোগ নাই। আমাদের চেয়ারম্যান সাহেব সেই সুযোগটা সৃষ্টি করবেন, তৈরি করে দিবেন এবং এই সুযোগটা আপনাদের কাছে মাধ্যম হিসেবে নিয়ে আসবেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, যদি আপনারা ওনাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে পারেন। তা আপনারা কি করবেন? মার্কাটা কি? ইনশাল্লাহ আমরা যদি সবাই এক হয়ে থাকি, আমরা যদি ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টার সাহেবকে জয়যুক্ত করতে পারি, আল্লাহর রহমতে উনি এতদিন ধরে আছে, কেউ কি আপনারা বলতে পারবেন যে ওনার দ্বারা কারো অন্যায় হয়েছে, কারো ক্ষতি হয়েছে? আজকে আমি আসছি আপনাদের কাছে ভোটের জন্য। এই নির্বাচনী প্রচারণায় এসে যে আমি ভোটের কথা বলছি, উন্নয়নের কি কি করব আমরা বলছি, পরবর্তীতে যদি আমি এই কাজগুলো করতে না পারি, ব্যারিস্টার সাহেব যদি এই কাজগুলো না করে, আমার কি কোনো সুযোগ হবে আপনাদের কাছে আসার? এতদিন আমরা যেহেতু ভোট দিতে পারিনি, জবাবদিহিতার কোনো সুযোগ ছিল না। আজকে আমি আসছি, আমরা আপনাদের কাছে এসে ভোটের কথা বলছি। আপনারা যখন আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তখন জবাবদিহিতার একটা সুযোগ থাকবে না? আপনারা বলতে পারবেন, আমার বাসা তো এই যে সামনেই, আপনারা বাসায় গিয়ে বলবেন যে ভোটের আগে আসছো বৌমা, অনেক কথা বলেছো, এখন তো কোনো কাজ হইল না, বলবেন না? তা ইনশাল্লাহ আমি আশা রাখি, যদি আল্লাহ রহম করেন, ইনশাল্লাহ আমরা যদি জয়যুক্ত হই, আমি আবার আপনাদের কাছে আসব। এমনও হবে আপনারা বলবেন, বৌমা তোমাকে আশীর লাগবে না, তোমরা বাড়িতে বসে থাকো, ভোট তোমার আমরাই করে দিন, বলবেন না? আর দল থেকেও যদি ব্যারিস্টার সাহেব এখানে নির্বাচিত হতে পারে, আর উনি যদি ওনার সকল কাজ, সরকারি সকল সুযোগ সুবিধা যদি আপনাদের মাঝে বন্টন করে দেয়, তাহলে দল থেকেও আবার পরবর্তীতে যে 5 বছর পর নির্বাচন হবে, তাকেই কিন্তু আবার প্রার্থী হিসাবে এখানে দেয়া হবে, ঠিক কিনা? তা সবাই ভালো থাকবেন। আমার মা বোন আপনাদেরকে আবার আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।
করি যে এই ঠান্ডার মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে আপনারা শুধু একটু আমার কথা শোনার জন্য আসছেন। তা আমি যে আসলাম, আমি যে আপনাদেরকে বললাম, হয়তো অনেক মা বোন আসতে পারেনি, আমার মাধ্যম হয়ে আমার কথাগুলো যতটুকুন আপনারা বুঝেছেন এই কথাগুলো আমার ওই মা বোনদের কাছে আপনারা পৌঁছে দিবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আল্লাহ পাক ব্যারিস্টার সাহেবকে সুস্থ রাখে, ওনাকে হায়াত দারাজ করে, ওনার যে দীর্ঘ দিনের এই পথ চলা, ভবিষ্যতেও যেন উনি এইভাবে আপনাদের পাশে থাকতে পারে, ওনার মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে। ইনশাল্লাহ ওনার দ্বারা কোনো সময় আপনাদের কোনো ক্ষতি হবে না, সব সময় উনি আপনাদের উপকার করবেন। আমি উনার সহধর্মিণী হিসেবে এই যে কথাগুলো বলছি তা না, আপনারা নিজেরা বিবেকবান, আপনাদের সবার একটু হইলেও বিবেক বুদ্ধি আছে, আপনারা নিজেরাই চিন্তা করবেন যে লোকটাকে আপনাদের পাশে রাখা ঠিক হবে না ভুল হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।